পাঠ করছি রূপান্বিতা রায়ের লেখা গল্প দোষী। প্রবীরের সঙ্গে বিয়ের সম্বন্ধটা যখন এসেছিল আলপনা খুশি হতে পারেনি একদম। একে তো ছেলে থাকে কলকাতায়, মানে ওকেও সেখানেই থাকতে হবে। তার মধ্যে ছেলে ড্রাইভার, তাও আবার নিজের গাড়ি না, চাকরি করে। কত মাইনের শ্রী হয় জানা আছে আলপনার। তার মধ্যে মদমুদ খেয়ে এসে রাত বেরেতে গায়ে হাত তোলে যদি, কতই তো দেখলো এসব। ওদের এই বিষ্ণুপুরেও তো ড্রাইভার আছে, বেশিরভাগের ওই এক দোষ। কিন্তু প্রবীরকে দেখে পছন্দ হয়ে গেছিল ওর। বেশ লম্বা পানা, কালো পানা চেহারা, গালে ব্রণর দাগ, এক মাথা চুল, সরু গোঁফ। নায়ক নায়ক চেহারা একেবারেই না, কিন্তু কেমন ঝকঝকে দাঁত আর হাসি। আর হাত পায়ের নখ কেমন পরিষ্কার করে কাটা, এতটুকুও কালো নয়, ময়লা জমে নেই। মেজ কাকির আনা সম্বন্ধ। ছেলে মেজ কাকির ভাইয়ের ছোটবেলার বন্ধু। তা মেজ কাকিই বলে উঠেছিল, জানা আলপু, প্রবীরকে গাঁয়ের জমিদার বাড়িটা দেখিয়ে আন। জমিদার বাড়ি না হাতি, ওই ভাঙা বাড়িতে দেখার কি আছে? তাও নিয়ে গেছিল আলপনা। দেখুন, আমি কলকাতার আলিপুরের কাছে একটা বস্তিতে থাকি। আপনার আমাকে পছন্দ নাই হতে পারে। কিছুক্ষণ পরে বলে উঠেছিল প্রবীর। উত্তর দেয়নি আলপনা। আমার বাবা রিক্সা চালাতেন, নানা রকম দোষঘাট ছিল। একবার নেশা করে পুকুরে পড়ে গিয়েছিলেন, পরের দিন ফুলে যাওয়া দেহ উঠেছিল। মা অনেক কষ্ট করে লোকের বাড়ি কাজ করে আমাকে বড় করেছেন। ক্লাস 9 পর্যন্ত পরে আমি গাড়ি চালানো শিখতে শুরু করেছিলাম। পড়াশোনা ভালো লাগতো না। আগে এক মালিকের অটো চালিয়েছি, হাজরা বালিগঞ্জ রুটে। কিন্তু হপ্তায় মাত্র 3 দিন কাজ, পোষাতো না। সেন্টারেও কাজ করেছি, সেখানেও সেই বসে থাকা। তাই এই বছর দেড়েক হলো বড় সাহেবের গাড়ি চালাবার কাজ নিয়েছি। বড় সাহেবকে? এতক্ষণে জিজ্ঞেস করে আলপনা। আমার সাহেব, কলকাতায় বড় ব্যবসা, গুপ্তা গ্রুপ। আমি ওনার গাড়িই চালাই, গর্বের স্বরে বলেছিল প্রবীর। বাবাকে নেশা করে অশান্তি করতে দেখেছি রোজ রোজ, মায়ের কান্না দেখেছি, আবার এই নেশার ঘরেই বাবার মরে যাওয়াও দেখেছি। তাই নেশা ভাঙ করি না আমি। পূর্ণ দৃষ্টিতে তাকিয়েছিল আলপনা। মা মরে যাবার পরে আমার খুব অসুবিধা হচ্ছে। আমি ভাতে ভাত রাঁধতে পারি ঠিকই, কিন্তু আর কিছু পারি না। রোজ রোজ সেদ্ধ ভাত খাওয়া যায়, আর ঘরটাও ফিরতে ইচ্ছে করে না। তাই বিয়ে করতে চাই। সজলের বন্ধু আমি, আপনি জিজ্ঞেস করতে পারেন। আমার কোনো বদনেশা নেই। আপনি কি আমাকে কাজের লোক বানিয়ে নিয়ে যাচ্ছেন? কটাক্ষ করে বলেছিল আলপনা। ভাতে ভাত খেতে পারে না, ঘরে ফিরতে পারে না। না, যে বাড়িটা, যে জীবনটা লক্ষ্মী ছাড়া হয়ে গেছে প্রায়, সেখানে লক্ষ্মী করে নিয়ে যেতে চাই। এমন থিয়েটারি ডায়লগ শুনে ঘুরে তাকিয়েছিল আলপনা। দু কথা শুনিয়ে দেবে না হয়, কিন্তু চোখের দিকে তাকিয়ে কিছু বলতে পারল না। মনে হচ্ছিল এ মিথ্যে বলছে না, এ মিথ্যে বলতে পারে না। তা অঘ্রাণ মাসে বছর ঘুরে গেল, বিয়ে হয়ে গেছে আলপনা আর প্রবীরের। এখন মোটামুটি শহরের জীবনের সঙ্গে মিলমিশ খেয়ে গেছে ওর। সকাল 8:15-র মধ্যে বেরিয়ে যায় প্রবীর। 8:30-টার মধ্যে বড় সাহেবের বাড়ি পৌঁছতে হয় ওকে। বড় সাহেবকে নিয়ে 9টার মধ্যে বড় সাহেবের অফিস কলকাতার ডালহৌসি এলাকায় যেতে হয়। তারপর সাহেব কোনো দিন বাড়িতে পাঠিয়ে দেন ওকে মেম সাহেবকে নিয়ে কোথাও যাওয়ার জন্য। আবার অনেক দিন সাহেবের বাইরে কোথাও মিটিং থাকলে নিয়ে যায়। মাঝে মাঝে আবার সারাদিন অফিসেই বসে থাকতে হয়। ওই সকালে 2টো রুটি তরকারি খেয়ে বেরিয়ে যায় ও। তার মধ্যেই দুপুরের ডাল ভাত একটা কোনো তরকারি বা মাছের ঝোল রান্না করে দেয় আলপনা। অধিকাংশ দিনই 9টা বা 9:30-টার মধ্যে বাড়ি ফিরে যায় প্রবীর। রান্না বান্না করাই থাকে। 10:30-টার মধ্যে খেয়ে নেয় ওরা। মোটামুটি নির্ঝঞ্ঝাটের জীবনই কাটাচ্ছে আলপনা। সারাদিন ফাঁকা থাকে বলে প্রবীর নিজেই উদ্যোগ নিয়ে আলপনাকে স্থানীয় একটি ক্লাবে ভর্তি করে দিয়েছে। ওদের ব্যাচের আরও 15 মেয়ের সঙ্গেও ফেব্রিকের কাজ শিখছে সেখানে। আজকাল বুটিকের ব্যবসার জন্য এগুলো খুব লাগে। শিখে গেলে ঘরে বসে আয় করতে পারবে। কিন্তু সুন্দর জীবন কি সবসময় এক থাকে? সেদিনটার কথা ভাবলে এখনো বুক কাঁপে আলপনার। রোজের মতোই হাতে কিছু বাজার নিয়ে 9:30-টার মধ্যেই ঘরে এসে গেছিল প্রবীর। বড্ড চটচটে গরম পড়েছে,
তাই এজমাল স্নান ঘরে স্নান সেরে আসে। ততক্ষণে খাবার বেড়ে দেয় আলপনা। খাওয়া দাওয়ার পরে টুকিটাকি সংসারের কথা বলে দুজনে ঘুমোতে যায়। ঘুম তখন গভীর। হঠাৎ ফোনের ঝনঝন আওয়াজে ঘুমটা ভেঙে যায় প্রবীরের। রোজের মতোই মাথার কাছে চার্জে দেওয়া ছিল ফোনটা। কোনো ক্রমে চোখ খুলে দেখে বড় সাহেবের ফোন। এই সময় বড় সাহেব কোনো ক্রমে জড়ানো গলায় বলে, হ্যালো। ঘুম ভেঙে গিয়েছিল আলপনার। চটকাটা ভেঙে দেখে প্রবীর তৈরি হচ্ছে, কোথাও যাবে বলে। কোথায় যাচ্ছ তুমি? বড় সাহেব ডাকছেন। জানি না, ওনার মায়ের বোধহয় শরীর খারাপ, বয়স হয়েছে তো, দেখি একবার গিয়ে। কেউ অসুস্থ হলে তো আর না করা যায় না। সাইকেল নিয়ে রওনা হলো প্রবীর। একটু এদিক ওদিক করে আবার শুয়ে পড়ে আলপনা। সবে 3টে বাজে। মানুষটা এই সময়ে গেল, কখন ফিরবে কে জানে। এদিক ওদিক করতে করতেই ঘুম এসে গেছিল ওর। আর একটু গাঢ় ঘুমই এসেছিল। মাঝে প্রবীর ফোন করে জানিয়েছিল যে ও পৌঁছে গেছে। ঘড়িতে তখন সবে 7টা। হঠাৎ জোরে জোরে কড়া নাড়ার আওয়াজে ঘুম ভেঙে গেল আলপনার। অন্যদিনে আরও আগেই উঠে পড়ে, রান্না বান্না থাকে। সেদিন ঘুম ভাঙেনি আগে, হয়তো ভোরবেলা ঘুমোতে গেছে বলেই। চোখ মুছতে মুছতে দরজা খোলে আলপনা। সামনে পাশের ঘরের আরতিদি, পিছনে আরও কয়েকজন প্রতিবেশী। বৌদি, কাল প্রবীর রাতে বাড়ি ফেরেনি? জিজ্ঞেস করে শঙ্কর, পাশেই থাকে। হ্যাঁ, ফিরেছিল তো, কিন্তু ভোরবেলা বেরিয়েছে। ওর মালিকের বাড়ি থেকে ফোন এসেছিল। পুলিশ প্রবীরকে ধরেছে বৌদি। কালও একটা অ্যাক্সিডেন্ট করেছিল, সেই জন্য। অ্যাক্সিডেন্ট? ঘুম চোখে প্রায় হাঁ করে দাঁড়িয়ে থাকে আলপনা। সাইকেলে করে হুড়োহুড়ি করে যাবার সময় কারো লেগেছে হয়তো। হ্যাঁ, ফুটপাতে গাড়ি উঠে গেছিল, একজন মারা গেছে। অনিচ্ছাকৃত খুনের কেস দিয়েছে পুলিশ। জানি না কি হবে এবার। দুশ্চিন্তার ছাপ শঙ্করের মুখে। মাথা একেবারেই কাজ করছে না আলপনার। গাড়ি চালাবার সময় কি তবে ঘুম পেয়ে গেছিল মানুষটার? আর সেই জন্য ও এখন কোথায়? থানায়। আজ বোধহয় কোর্টে তুলে দেবে, বলে ওঠে আর একজন। থানা শুনেই ভয় লাগে আলপনার। সিনেমা টিভিতে দেখেছে থানায় সবাইকে খুব মারধর করে। আমাকে থানায় নিয়ে চলো। ডুকরে ওঠে ও। ওর বরটা একদম মারদাঙ্গা পছন্দ করে না, এমনকি সেরকম সিনেমাও দেখে না। কি যে হচ্ছে মানুষটার সঙ্গে, ভাবতেই বুক কাঁপছে আলপনার। থানায় যাবার পরেও দেখা করতে দেওয়া হয়নি প্রবীরের সঙ্গে ওদের কারোর। এদিকে যথারীতি বিভিন্ন টিভি চ্যানেলে শুরু হয়ে গেছে ড্রাইভারের গাফিলতিতে পথচারীর মর্মান্তিক মৃত্যুর খবর। মুষড়ে পড়ছিল আলপনা। একেই প্রবীরের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না, শুধু দুবার দূর থেকে দেখতে পেয়েছে মাত্র, তাও ঘুরপথে। তার মধ্যে রোজ রোজ বিভিন্ন রকম খবর আসছে, অদ্ভুত অবিশ্বাস্য সব খবর। প্রবীর নাকি সেদিন সারা রাত মদ গিলে তারপর ভোরবেলা গাড়ি চালাচ্ছিল। প্রবীর নাকি প্রায় রোজই নেশা ভাঙ করে রাস্তায় পড়ে থাকে। সেই নিয়ে নাকি ঝামেলাও হয় পাড়া প্রতিবেশীদের সঙ্গে। আবার এইসব খবরই নাকি কোনো না কোনো বিশ্বস্ত সূত্র থেকে নাম প্রকাশে অনিচ্ছুকদের বক্তব্য। মজার কথা হলো, কেউ আলপনার সঙ্গে কথা বলেনি এর মধ্যে। খবর পেয়ে বাবা সেজ কাকু চলে এসেছে গ্রাম থেকে, কিন্তু ছাপোষা মানুষ ওরা, হাউতাস ছাড়া কিছুই করতে পারছে না। এর মধ্যেই খবর এলো প্রবীর নাকি সব দোষ স্বীকার করে নিয়েছে। প্রথমবার আদালত থেকে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছিল ওকে। সেদিন কোর্টে গেছিল ওরা। অটো থেকে নামা মাত্রই কয়েকজন কালো কোট পরা মানুষ এসে, এই যে এদিকে, এই দিকে, কী কেস আপনাদের, বলে প্রায় ঝাঁপিয়ে পড়েছিলেন ওদের উপর। বিহল হয়ে গেছিল ওরা সবাই। তার মধ্যেই পান খাওয়া লাল দাঁতের দশাশয়ী চেহারার একজন সবাইকে দাবড়ে দিয়ে বলে উঠেছিলেন, এই, এটা খুনের আসামির কেস, এটা তোদের কম্য না। খুন শব্দটা শুনে কেঁপে উঠেছিল আলপনা। তবে তারপরই গলা নামিয়ে প্রায় ফিসফিস করে সেই দশাশয় চেহারার উকিলবাবু বলে উঠেছিলেন, নো টেনশন, আমি এসে গেছি, জামিন করিয়ে দেব। কিন্তু না, জামিন মেলেনি। বরং আলপনারা দেখেছিল সেভাবে গায়ে লাগালেন না উকিলবাবু। বিচারকও পুলিশের হেফাজতে পাঠিয়ে দিলেন প্রবীরকে 15 দিনের জন্য। প্রবীরের দিকে তাকাতে পারছিল না আলপনা। অমন পরিচ্ছন্ন মানুষের মুখে হেরে যাওয়া মানুষের মতো কালো ছাপ। এক ঝলক দেখেছিল, নখের কোণে ময়লা জমেছে।
কথা কিছুই বলা হলো না, অথচ তুমি চিন্তা করো নাটুকু বলার ছিল। যাকগে 15 দিন পরে আবার ডেট পড়েছে। যাকগে 15 দিন পরে আবার ডেট পড়েছে, সেদিন ববির ভাইয়ে জামিন করিয়ে দেব, আত্মপ্রত্যয়ের হাসি হেসে বলেছিলেন উকিলবাবু। কিন্তু কিভাবে যে জামিন হবে সেটাই বুঝতে পারছে না আলপনা। যে পথচারী মারা গেছেন তার নাম রঘুবীর সাউ। উনি কাছেই একটা চায়ের দোকান চালাতেন, ব্যস্ত রাস্তার ধারে দোকান, তাই রাত 12:30-1টা পর্যন্ত দোকান খোলা থাকতো। তারপর উনি বাড়ি ফিরতেন। আবার ভোর 5টা নাগাদ ওনার স্ত্রী গিয়ে দোকান খুলতেন। দুপুরবেলা উনি যেতেন, তখন স্ত্রী ঘরে ফিরে আসতেন। এইভাবেই গত 5-6 বছর ধরে দোকান চালাতেন ওরা স্বামী স্ত্রী। সেদিনও উনি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। হেঁটেই ফেরেন বরাবর। বাড়ি থেকে দোকান 10-15 মিনিটের হাঁটা পথ। আর সেই সময় কালো রঙের একটা গাড়ি তাকে এসে ধাক্কা দেয়। ছিটকে পড়ে যান রঘুবীর। রাস্তার উল্টো দিকে একটি ওষুধের দোকান 24 ঘন্টাই খোলা থাকে। সেখানকার কর্মচারীরা ওনাকে নিয়ে হাসপাতালে যাবার পর ডাক্তার মৃত ঘোষণা করেন রঘুবীর সাউকে। রাস্তায় থাকা সিসিটিভি ক্যামেরা দিয়ে গাড়িটিকে শনাক্ত করে গাড়ির মালিক সিদ্ধার্থ গুপ্তার বাড়ি যান এবং জানতে পারেন ওনার ড্রাইভার প্রবীর দাস গাড়ি চালাচ্ছিলেন। প্রবীর তখন গুপ্তা হাউজেই ছিলেন এবং তাকে পুলিশ গ্রেপ্তার করে। পরে পুলিশের কাছে প্রবীর দোষ স্বীকার করেন। আদালত প্রবীরকে পুলিশ হেফাজতে পাঠানোর সিদ্ধান্ত নেন। আলপনা বহুবার বলবার চেষ্টা করেছে যে রাত 1টা নাগাদ ঘটা এই দুর্ঘটনায় প্রবীরের জড়িত থাকার সম্ভাবনা নেই, কারণ সে সময় প্রবীর ওর সঙ্গেই ছিল। কিন্তু কেউ শোনেনি। বাধ্য হয়েই ও নিজে গুপ্তা হাউজে গিয়ে বড় সাহেবের সঙ্গে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু বিশাল দরজাটা খোলেনি কেউ ওর জন্য। বাবা সেজ কাকা অনেক চেষ্টা করেছেন, কিন্তু কি করবে বুঝে উঠতে পারছেন না। পাড়া প্রতিবেশীরাও যেন দ্বিধাবিভক্ত এখন। ওনারা জানেন প্রবীর কেমন, তাও কার মনে কি আছে বাইরে থেকে তা বোঝা যায় না কিছু। এভাবে এখন যেন দূরে দূরেই থাকছেন। মাঝে টিভি চ্যানেল থেকে লোকজন এসেছিল ঠিকই, আলপনা ভয়ের চোটে দরজা খোলেনি। তারপর অবশ্য মিডিয়া থেকেও কেউ আসেনি। এখন মনে হয় এলে বরং ভালো হতো, তাহলে ও বলতে পারত দুর্ঘটনার সময় ও আর প্রবীর পরস্পরের কণ্ঠলগ্ন হয়েই ছিল। প্রবীরের পুলিশ হেফাজতে থাকার 15 দিনের সময়সীমা মিটে যেতে আর দিন 5 মাত্র বাকি আছে। বাবা সেজ কাকা আজ তাই গেছেন কোর্টে উকিলবাবুর সঙ্গে কথা বলতে। টাকা পয়সা সামান্য যেটুকু জমানো ছিল ফুরিয়ে আসছে দ্রুত। ভাগ্যিস প্রবীরের ব্যাংকের কার্ড বাড়িতেই থাকতো, তাই তো টাকা তুলতে পেরেছে আলপনা। কিন্তু মাস ফুরোবার পরে কি হবে ভেবে রাতে ঘুম আসছে না ওর। এর মধ্যে উকিলবাবুর টাকা দিতে হবে। এর আগের বার উনি 2500 টাকা নিয়েছিলেন শুনানির জন্য, এবার যে কত নেবেন। এত চিন্তার মধ্যেও পেট যে মানে না কিছু, তাই বাবারা বেরিয়ে যাবার পরে ভাতে ভাত বসিয়ে দিয়েছিল আলপনা। তার মধ্যেই হঠাৎ দরজায় আওয়াজ। বাবার তো এত তাড়াতাড়ি ফেরার কথা না, কোনো সমস্যা হলো কি? ঘরের বাইরের এজমালি বারান্দায় এসে দেখে একজন বছর 50-এর রোগা চেহারার মানুষ দাঁড়িয়ে আছেন। খবরের কাগজের লোক ভেবে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিতে যাচ্ছিল আলপনা, কিন্তু তার আগেই উনি বলে উঠলেন, আমি গুপ্তা গ্রুপ থেকে আসছি। আমার নাম মহাদেব বিশ্বাস। বড় সাহেব পাঠিয়েছেন প্রবীরের মাইনে দিতে। চমকে ওঠে আলপনা। তারপর দরজাটা খুলে দেয়। উনি ভেতরে আসেন। আপনি বসুন একটু। কি মনে হয় আলপনার? ভাবে ওনাকে একটু চা করে দেবে। কষ্ট করে মাইনেটা নিয়ে এসেছেন, খুব উপকার হবে ওর। আর দেখে তো মনে হচ্ছে উনিও প্রবীরের মতোই বড় সাহেবের একজন কর্মচারী। হয়তো প্রবীর ওনার কাছের মানুষ ছিল, একসঙ্গে গল্প আড্ডা দিত। সেই মানুষটাকে একটু চা খাওয়াবে না? তাড়াতাড়ি চা করে এনে ওনাকে দেয় আলপনা। কি যে হয়ে গেল, যে ছেলেটা কখনো নেশা করেনি সে নাকি নেশা করে গাড়ি চালাচ্ছিল। প্রবীরকে দেখতাম প্রতিদিন গাড়ি ধুয়ে মুছে গাড়ির 4টে চাকাতেই প্রণাম করতে। গাড়িটা নাকি স্বয়ং শ্রী জগন্নাথ দেবের রথের মতো ওর কাছে। এত যত্ন করত গাড়িটাকে, সাদা ধবধবে গাড়িটাই কোনো দাগ লাগতে দিত না। সেই মানুষের এই হেনস্থা। যাকগে বড় সাহেব একটু বেশি করেই টাকা পাঠিয়েছেন। এমনিতে মাসে 12,000 করে মাইনে পেত প্রবীর। মাস পুরোটা হয়নি, তাও পুরোটাই পাঠিয়েছেন। তুমি সই করতে পারো? তাহলে
এই 12,000-এর নিচে সই করে দাও। নির্দেশ মেনে সই করে টাকাগুলো নেয় আলপনা। 24টা 500 টাকার নোট। প্রবীরের টাকা এভাবে হাত পেতে ওকে নিতে হবে কোনোদিন ভাবেনি। আপনি ওকে খুব চিনতেন, তাই না? চোখে জল আসে এই প্রশ্নটুকু করতে ওর। ম্লান হাসেন উনিও। চিনতাম মানে? আমি তো বড় সাহেবের অফিসেই কাজ করি। এই ব্যাংকে যাওয়া, টুকটাক ফরমাস খাটা, তা প্রবীর আর আমি একসঙ্গেই থাকতাম বেশিরভাগ। যদিও আমার থেকে অনেক ছোট, তাও আমার ভাই। আমি না কিছুই বুঝতে পারছি না দাদা। আমার কথা কেউ শুনছে না। কি কথা বৌমা? লজ্জায় লাল হয় আলপনা। তারপর বুকে বল এনে বলতে থাকে, দাদা, প্রতিদিনের মতো সেদিনও ঠিক সময়ে বাড়িতে চলে এসেছিল ও। তারপর আমরা খাওয়া দাওয়া করে রোজের মতো ঘুমিয়ে পড়েছিলাম। ভোরবেলা 3টে নাগাদ ওর ফোন এসেছিল বড় সাহেবের বাড়ি থেকে। তারপর ও বেরিয়ে গেছিল। তাহলে 1টা নাগাদ অ্যাক্সিডেন্টের সময় ও কিভাবে থাকবে? তাই? কিন্তু আপনি বিশ্বাস করুন দাদা। উনি উত্তর দেবার আগেই খোলা দরজা দিয়ে ঢোকেন সেজ কাকু আর বাবা। দুজনের মুখ খুব গম্ভীর। কি হয়েছে বাবা? আজ একটা কথা শুনে এলাম মা। দুর্ঘটনায় কেউ মারা গেলে অনিচ্ছার খুনের মামলা হয়। সেখানে আগে 2 বছরের জেল হতো, কিন্তু এখন নাকি নতুন আইন এসেছে। গাড়িতে ধাক্কা লাগার পরেও যদি কেউ আহত মানুষটাকে সাহায্য না করে আর সেজন্য তার মৃত্যু হয়, তাহলে 10 বছর পর্যন্ত জেল হতে পারে। ধপ করে বসে পড়ে আলপনা। 10 বছর জেল? এ কেমন অবিচার ঈশ্বর! যে মানুষটা গাড়িকে তার আরাধ্য জগন্নাথ দেবের রথ বলে মনে করত, সেই মানুষটাকে। হঠাৎ থমকে গেল আলপনা। দাদা, আপনি বলছিলেন না সাদা রঙের গাড়ি চালাতো ও? হ্যাঁ, ওটাই তো বড় সাহেবের গাড়ি। আর কালো রঙের গাড়ি? কালো? সেটা তো ছোট সাহেব, মানে সাহেবের ছেলের গাড়ি। কিন্তু কেন? খবরে তো কালো রঙের গাড়ির কথা বলেছে। সে কি? দাদা, আমাদের সাহায্য করুন। সেদিন কি আপনি ওকে অফিস থেকে বেরোতে দেখেছিলেন? বৌমা, আমি সেদিন অফিসে যাইনি। কিন্তু বলে চুপ করে যান উনি। তারপর স্বগতোক্তির মতো করে বলেন, একজন আমাদের সাহায্য করতে পারে। আর কিছু না বলে নিজের ফোন বের করে ডায়াল করেন। একটু পরে বলে ওঠেন, দীপ ভাই, আমার একটা সাহায্য লাগবে। এই সাহায্যটুকু না করলে হয়তো একটা গোটা পরিবারের সঙ্গে অবিচার হয়ে যাবে। ফোনে খুব সংক্ষেপে সবটা জানান উনি। দীপ মানে ওনার অফিসের ডিজিটাল মার্কেটিং ম্যানেজার দীপাংশু মিত্র অসহায় পরিবারের কথা শুনে চলে আসা আলপনাদের বাড়িতে। প্রবীরদার ঘটনাটা শুনে আমারও খটকা লেগেছিল, কিন্তু ওই হতেই পারে ভেবে আমি মাথা খাটাইনি। অথচ ভাবা উচিত ছিল, কারণ যতদিন ধরে প্রবীরদা গুপ্তাজির গাড়ি চালাচ্ছে, ততদিন ধরেই মোটামুটি সেট একটা রুটিনে চলে। কোনো দিন স্যার আগে অফিস থেকে বেরিয়ে গেলে প্রবীরদা স্যারের কেবিন থেকে স্যারের ব্যাগ নিয়ে যায়, আমাদের বাই বলে যায়। তারপর স্যারকে নামিয়ে গাড়ি গ্যারেজ করে চাবি দিয়ে বেরিয়ে যায়। এটাই শুনেছিলাম। তাহলে সেদিন কি হলো? মাথার চুল খিমচে ধরে দীপ। বৌদি, প্রবীরদার কাছে কখন ফোন এসেছিল? ভোর 3টে নাগাদ। আপনি শিওর? কিভাবে? ফোন পেয়ে ও বেরিয়ে গেছিল। অত রাতে যাচ্ছে বলে আমি চিন্তা করছিলাম, তাই ও পৌঁছে আমাকে ফোন করেছিল। তখন 3:20। ফোন পেয়ে মুখ হাত ধুয়ে বেরিয়েছিল ও। তাতে 10 মিনিট মতো লাগে বড় জোর। আর সাহেবের বাড়ি যেতে দিনের বেলাতেই 15 মিনিট মতো লাগে। তখন তো রাস্তা ফাঁকা ছিল। ব্রাভো বৌদি, আপনার কাছে ফোনের ডিটেলসটা আছে? মানে মানে ফোনটা যে এসেছিল সেটা কল লিস্টটা আছে? এই যে আমার ফোন, আপনিই দেখে নিন। ফোন নিয়ে দীপ দেখে রাত 3:21 ফোন এসেছিল। আচ্ছা, আপনাদের উকিলবাবুকে? এই যে ইনি। কাঁধের ব্যাগ থেকে একটা কার্ড বের করে দেন আলপনার বাবা। এনাকে আগে থেকে চিনতেন? না, আমরা তো কাউকে চিনি না। জামাইকে কোর্টে নিয়ে যাওয়া হবে শুনে ওখানে গেছিলাম। অনেকেই আমাদের কাছে এসেছিলেন, কিন্তু উনি সবাইকে সরিয়ে আমাদের কাছে এসেছিলেন। খুনের আসামি খুনের আসামি বলতে বলতে চোখ ঠেলে জল পড়ে আলপনার। ভুরু কুঁচকে যায় দীপের। আপনারা কাউকে কেন কোর্টে, কোন কেস কিছু জানিয়েছিলেন?
না, আমরা তো গেট দিয়ে ঢোকার পরেই। না, কিছু ঠিক লাগছে না। কোর্টে বহু মানুষ যান। উনি কিভাবে বুঝলেন একটা খুন, অনিচ্ছাকৃত খুনের জন্য আপনারা গেছেন? আচ্ছা বৌদি, আপনার সঙ্গে উনি কথা বলেছিলেন? জানতে চেয়েছিলেন কিছু? না। আর পুলিশ? না তো। কিছুক্ষণ চুপ করে বসে থাকে দীপ। তারপর ফোন করে ও চেনা পুলিশ অফিসার ইন্সপেক্টর রাহুল চৌধুরীকে। ওদের পাড়ার এক দাদার হত্যাকাণ্ডের সময় থেকে আলাপ ওদের দুজনের। চেনাশোনার গণ্ডি পেরিয়ে এখন সখ্যতা হয়ে গেছে দুজনের। রাহুল দাকে অকপটে বলা যায় সব কিছু। প্রবীরদাকে বাঁচাতে হবে। যে কথা ওরা সবাই বুঝতে পারছে, সেই কথাটা যাতে মহামান্য আদালত পর্যন্ত পৌঁছায়, সেটা দেখতে হবে। আর রাহুল দাই এই বিষয়ে সাহায্য করতে পারেন। মাত্র 5টা দিন বাকি শুনানির। 5 দিন পর আলিপুর কোর্টের আর 5টা দিনের মতোই একটি সাধারণ ব্যস্ত দিন। কিন্তু প্রবীর দাস আলপনা দাসের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। প্রবীরের মোবাইলে টাওয়ার লোকেশন ছিল ঘটনাস্থলের কাছেই। পুলিশের রিপোর্টে এই কথা উল্লেখ ছিল স্পষ্টভাবে, যা তার বিরুদ্ধে একটি প্রমাণ ছিল। কিন্তু কাছাকাছি অঞ্চলেই প্রবীরের বাড়ি এবং অকুস্থল। তাই দুটি জায়গায় একই মোবাইল টাওয়ারের অধীনে। প্রবীরের ফোনের কল লিস্ট থেকে ওর বড় সাহেবের কাছ থেকে আসা ফোনটি মুছে দেওয়া হয়েছিল। কিন্তু রাহুল চৌধুরী নিজস্ব প্রভাব খাটিয়ে মোবাইল কোম্পানি থেকে সংগ্রহ করেছিলেন প্রকৃত কল লিস্ট, যার থেকে সময় মেলানো হয় ফোন আসার এবং আলপনার মোবাইলে আসা প্রবীরের ফোনের কল লিস্ট রেকর্ডের সঙ্গে মেলানো হয়। বাকি থাকে কালো গাড়ির রহস্য। গুপ্তা গ্রুপের সিসিটিভি থেকে দেখা যায় 7টা 5-এ প্রবীর গাড়ি বের করছে গুপ্তা সাহেবকে নিয়ে। সাদা গাড়ি, যার মালিক সিদ্ধার্থ গুপ্তা, অর্থাৎ বড় সাহেব। আবার 8টা 20-তে গুপ্তা হাউজে গাড়ি ঢুকতে দেখা যায়। 8টা 35-এ প্রবীর গাড়ির চাবি ফেরত দিয়ে নিজের সাইকেল নিয়ে বেরোচ্ছে, সেটাও দেখা যায়। আবার ভোর 3টে 19 মিনিটে সাইকেল নিয়ে গেট দিয়ে গুপ্তা হাউজে ঢোকার কথাও প্রমাণ দেয় সিসিটিভি। কালো গাড়ির খোঁজের জন্য রাস্তার একাধিক ট্রাফিক সিগন্যালে লাগানো ক্যামেরার সাহায্য নেওয়া হয়। আর দেখা যায় পার্ক স্ট্রিট এলাকার একটা নৈশ ক্লাব থেকে সেটি বেরিয়েছিল রাত 12টা 20 নাগাদ। গাড়িটি নির্ধারিত গতিসীমার অনেক ওপর দিয়ে চলছিল। আর সেজন্য গাড়ির মালিকের মোবাইলে দুর্ঘটনার 24 ঘন্টার মধ্যে একটা ওভার স্পিডিং কেস দেওয়া হয়েছিল। একটি সিগন্যালে ক্যামেরায় গাড়ির চালকের মুখও স্পষ্টভাবে দেখা গেছিল। চালক ছিলেন গুপ্তাজির ছেলে আদিত্য গুপ্তা। নেশার ঘোরে অ্যাক্সিডেন্টের পরে সোজা বাড়িতে চলে এসেছিল সে। আর তারপর পরিবারের আদরের ছেলেকে বাঁচাতে বলির পাঁঠা বানানোর জন্য প্রবীরকে ফোন। নেশাগ্রস্ত ছিল আদিত্য, তাই তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল, কিন্তু রিপোর্টের নাম ছিল প্রবীরের। এটাও প্রমাণ হয় প্রবীরের পরিবার যাতে কোনো ভালো উকিলের কাছ থেকে সাহায্য না পেতে পারে, তাই নিজেদের চেনা উকিলবাবুকেই পাঠানো হয়েছিল গুপ্তা পরিবার থেকে। কিন্তু প্রবীরই বা কেন মুখ খোলেনি এর আগে? তাকে অনেক টাকার টোপ দেওয়া হয়েছিল। বলা হয়েছিল মাত্র 2 বছরের সাজা হবে বড়জোর। তার জন্য আশাতীত মূল্য দিতে রাজি গুপ্তা পরিবার। রাজি হয়নি সে। আলপনার মুখ চোখের সামনে ভেসে উঠেছিল। কিন্তু পয়সা আর ক্ষমতা ভুল মানুষের কাছে পৌঁছালে তার অবস্থা কি হতে পারে তা কম বেশি সবাই জানে। অবশেষে বেকসুর খালাস পায় প্রবীর। ধরা পড়ে আদিত্য সিদ্ধার্থ। একটু খোঁড়াতে খোঁড়াতে আদালতের বাইরে আসে প্রবীর। আহা, মুক্তি! কি অসম্ভব চাপ গেছে কদিন। একসময় হাল ছেড়ে দিয়েছিল। মনেই হয়নি কখনো বাইরে বেরোতে পারবে। ভেবেছিল ওদের মতো গরিব মানুষদের কথা কেউ হয়তো শুনবে না। ভাগ্যিস দীপদা ছিলেন। আদালতের বাইরে দাঁড়িয়ে থাকা দ্বীপের দিকে এগিয়ে যায় প্রবীর। সোজা পা ছুঁয়ে ফেলে। আরে দাদা, এসব কি করছো? প্লিজ না। ছিটকে সরে যায় দ্বীপ। প্রবীরদা আলপনা বৌদি বেরিয়ে যাবার পরে একটা দীর্ঘশ্বাস ফেলে দ্বীপ। প্রবীরদাকে সাহায্য করার জন্য গুপ্তা গ্রুপ থেকে ওকে বরখাস্ত করা হবে সে ও জানে। ও নিজেও ওখানে আর কাজ করতে চায় না। নিজের সত্তাকে বিসর্জন দিয়ে এমন জায়গায় কাজও করবে না যেখানে একজন মানুষকে ফাঁসানো হচ্ছিল। কিন্তু কলকাতায় চাকরির যা বাজার, নিজের মনেই একটু হাসে দ্বীপ। অনেক দিন তো অন্যকে সাহায্য করার জন্য মাথার ধূসর কোষগুলোকে খাটানো গেল, এবার পেশা হিসেবে নেওয়া যায় নাকি? আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন
এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।